রেশিও যে অধ্যায় আছে তার তৃতীয় ক্লাস করব। বলছে রাজা বাগান লিমিটেড হ্যাজ দ্য ফ্লোয়িং কারেন্ট অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। এটা 2020 সালে আসছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 4th ইয়ারে। আর আমাদের এখানে নিচে যে কথা বলছে যে অ্যাসেটস আর লাইবিলিটিস নিচে দেওয়া আছে, একটা ঘরের মধ্যে সব কিছুই দেওয়া আছে। আর সাথে সাথে এইখানে আরও কিছু নিচে তথ্য দিছে ডিউরিং দ্য ইয়ার সেলস ওয়ার, মানে এই বছরেই সেলস এত ছিল এবং ক্রয় 4,50,000 ছিল। আমাদের এখানে প্রথমে প্রশ্নটা পড়ি, কি বলছে? কারেন্ট রেশিও বের করতে হচ্ছে। কারেন্ট রেশিও বের করার সূত্র কি? আমাদের কারেন্ট রেশিওর সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। সবসময় এটাই বেশি এসে থাকে। কারেন্ট রেশিওর সূত্র হলো কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লাইবিলিটিস। এখন কারেন্ট অ্যাসেটস কোনগুলি সেগুলো আমাদের ওই উপর ছক থেকে বের করতে হবে। কারেন্ট লাইবিলিটিস কি আছে এগুলো আমার উপর থেকে বের করে নিতে হবে। আসো আমরা দেখে আসি যে আমাদের ওই উপরের ঘরে কোনগুলি কারেন্ট অ্যাসেটস আর কোনগুলি কারেন্ট লাইবিলিটিস। ইচ্ছা করলে তোমরা এগুলি নোট আকারে অর্থাৎ এক পাশে লিখতে পারো, কারেন্ট অ্যাসেট সমান সমান এইগুলি, কারেন্ট লাইবিলিটিস সমান সমান এইগুলি, যোগ করে আলাদা করে কি কাজ করতে পারো। আসলে ওরা করছে কি, ওই কাজটা এখানে দিয়ে দিছে। দেখো ওরা এই কারেন্ট অ্যাসেটসের কাজটা এই যে দিয়ে দিয়েছে, আর কারেন্ট লাইবিলিটিসের কাজও এই যে নিচে দিয়ে দিয়েছে। অ্যাকাউন্টস পেবল, ব্যাংক ড্রাফট, অ্যাকুয়ার্ড সেলার্স, ট্যাক্স পেবল, অ্যাডভান্স রেন্ট রেভিনিউ, আনরিড রেভিনিউ, আনআর্নড রেভিনিউ, এগুলি দিয়ে দিয়েছে। এগুলি কারেন্ট লাইবিলিটিস। আর কারেন্ট অ্যাসেটস কোনগুলি? ইনভেন্টরি, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, প্রিপেড এক্সপেন্স। এগুলি উপরের যে ছক আছে অর্থাৎ উদ্দীপক আছে ওইখান থেকে নিয়ে এসে ওরা এখানে বসায় দিছে। আচ্ছা, কারেন্ট অ্যাসেটস কি? কারেন্ট অ্যাসেট হলো স্থায়ী সম্পদ বাদে আর অস্পর্শনীয় সম্পদ বাদে যে সম্পদগুলি থাকে ওইগুলি হলো কারেন্ট অ্যাসেটস। অর্থাৎ এক বছরের মধ্যে যে সম্পদগুলি নিঃশেষ হয়ে যায়, আর ঠিক এগুলিকে বলা হয় কারেন্ট অ্যাসেটস। আর কারেন্ট লাইবিলিটিস কি? যা একটা বছরের মধ্যে পরিশোধ করতে তুমি বাধ্য, অর্থাৎ অল্প সময়ের জন্য যে দায়বদ্ধ হয়ে থাকো তুমি, আর এই দায় পরিশোধ এক বছরের মধ্যে করে থাকো, ওইটাই কারেন্ট লাইবিলিটিস। আচ্ছা, আমরা উপর থেকে দেখে আসি কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লাইবিলিটিস কোথায় আছে। আচ্ছা, এখন এখানে লেখা আছে ইনভেন্টরি, এটা সম্পদ, ক্যাশ সম্পদ, অ্যাকাউন্টস রিসিভেবল সম্পদ, হ্যাঁ, ব্যাংক ওভারড্রাফট এটা দায়, অ্যাকাউন্টস পেবল এটাও দায়, ব্যাংক ওভারড্রাফট কি? ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংকে যা টাকা ছিল তার থেকে আমি বেশি নিয়ে এসেছিলাম, এটা ব্যাংক ওভারড্রাফট, অর্থাৎ এটাই দায়। অ্যাকাউন্টস পেবলও দায়। প্রিপেড এক্সপেন্স, আমরা জানি যে অগ্রিম কিছু খরচ করলে অর্থাৎ অগ্রিম খরচ করলে এটা সম্পদে পরিণত হয়। প্রিপেড এক্সপেন্স, যে প্রিপেড এক্সপেন্সটা কীভাবে আসে? তোমার খরচ যদি অগ্রিম করো সেটা, এটা তো বললাম। প্রিপেড এক্সপেন্স কেন সম্পদ? কারণ অগ্রিম যে খরচগুলি করবো ওইগুলি তোমার জন্য সম্পদ। অ্যাকুরেট স্যালারিজ, হ্যাঁ, তাহলে বকেয়া স্যালারি তুমি এটা দায়বদ্ধ তুমি, বকেয়া স্যালারি আমরা জানি এটা দায়, কারণ আমাদের স্যালারি দিতে হবে অবশ্যই। ট্যাক্স পেয়েবল, এই ট্যাক্স পেয়েবল লেখা থাকা মানে এটা কি? লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস। অ্যাডভান্স রেন্ট রেভিনিউ, আচ্ছা, অ্যাডভান্স রেন্ট রেভিনিউ কি? অ্যাডভান্স মানে অগ্রিম, রেন্ট মানে ভাড়া, রেভিনিউ মানে কি? আয়। মানে তুমি অগ্রিম এনে রেখেছো, এটা তোমার জন্য দায়। অগ্রিম কোনো কিছু কারো থেকে তুমি নিয়ে যদি আসো, ধরো তোমার একটা কাজ দিছি, সেই কাজটা করার আগে তুমি আমার থেকে টাকা চেয়ে নিয়ে নিছো, অর্থাৎ ইনকাম না করেই তুমি আমার থেকে টাকা নিয়ে গেছো, আর এগুলিকে বলা হয় অ্যাডভান্স রেন্ট রেভিনিউ, আর এটা দায়বদ্ধর মধ্যে থেকে যায়।
তারপরে আনআর্নড রেভিনিউ, এই একই অবস্থা। আমি এখনো কাজটা না করে তার থেকে টাকা নিয়ে আসছি, কাজ আমার করে দিতে হবে। তার মানে কি আমি তার কাছে দায়বদ্ধ। তাহলে দায়বদ্ধ পেলাম কোনটা কোনটা? ট্যাক্স পেয়েবল দায় পাইলাম, অ্যাডভান্স রেন্ট রেভিনিউ এটাও দায় পাইলাম, আনআর্নড রেভিনিউ এটাও দায় পাইলাম। তাহলে ট্যাক্স পেয়েবল, অ্যাডভান্স রেন্ট, আনআর্নড রেভিনিউ এগুলি, আর অ্যাকুরেট স্যালারি, বকেয়া স্যালারি। কারণ এই স্যালারি আমি বকেয়া রেখে দিচ্ছি, এখনও স্যালারিটা দেই নেই। মানে আমার কাজ সে করে গেছে কিন্তু তারে আমি স্যালারি দেই নেই, তার মানে আমাকে দিতে হবে স্যালারিটা তাকে। সুতরাং এইগুলি হলো। আরেকটা আছে ব্যাংক ওভারড্রাফট। কি তুমি অতিরিক্ত টাকা, তোমার 10 টাকা ছিল, তুমি ব্যাংক থেকে আরও 10 টাকা অতিরিক্ত মানে 20 টাকা নিয়ে আসছো, তাই কি তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ না? এই জন্য এইটাও আসবে। অ্যাকাউন্টস পেবল, এইটাও তোমার কি দায়বদ্ধতা আছে, অর্থাৎ কারেন্ট লাইবিলিটিস এই 2, 4, 6টা আছে। আর এগুলি 1 বছরের মধ্যে তোমার পরিশোধ করে দিবে, একটা বছরের মধ্যে। যেসব দেনা, অর্থাৎ যারা তোমার কাছে পায়, কিছু পাওনাদার যাদের টাকা 1 বছরের মধ্যে দিয়ে দিতে হবে। আর এটাই হলো কারেন্ট কি লাইবিলিটিস। আর কারেন্ট অ্যাসেট কোনটা? যেমন ইনভেন্টরি সম্পদ, ক্যাশটা সম্পদ, নগদ টাকা, মানে 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। ইনভেন্টরি 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, ক্যাশও 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা কারো কাছ থেকে তুমি পাবা, কিছুদিন আগে পরে তোমার দিয়ে দিবে, তুমি এটা খরচ করতে পারবা। আর প্রিপেড এক্সপেন্স, যেগুলো তুমি অগ্রিম খরচ করবা, অগ্রিম যত খরচ করো এটা তোমার জন্য সম্পদ। অগ্রিম কেন খরচ করতেছো? অগ্রিম খরচ করার মানে তুমি অ্যাডভান্স কাউকে টাকা দিয়ে রাখছো যে আমার এই কাজটা করে দিতে হবে, অর্থাৎ এটা সম্পদ হয়ে থাকে। তাহলে আমরা নিচে গিয়ে দেখি আমরা এগুলি পাচ্ছি কিনা। তাহলে আমাদের প্রথমে ছিল ইনভেন্টরি, ক্যাশ ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল, তারপর প্রিপেড এক্সপেন্স পাইছে অবশ্য। একটু লক্ষ্য করলে দেখলে মিলাইতে পারবা। অ্যাকাউন্টস পেয়েবল পাইলাম, ব্যাংক ওভারড্রাফট, অ্যাকুরেট সেলার্স, ট্যাক্স পেয়েবল, তারপরে অ্যাডভান্স রেন্ট রেভিনিউ, আনআর্নড রেভিনিউ, এগুলো আমরা পাইলাম। এগুলো যোগ করার মাধ্যমে আমরা এই 2.5:1 পাবো। আচ্ছা, তারপর বলছে কি, আমাদের প্রশ্ন বলছে অ্যাসিড টেস্ট রেশিও বের করতে বলছে। এটা আরও সোজা। অ্যাসিড টেস্ট রেশিও কীভাবে বের করব? একই। অ্যাসিড টেস্ট রেশিও বের করতে হলে সর্বপ্রথম সূত্র আছে। কীভাবে? উপরে হবে কারেন্ট অ্যাসেটস, তারপরে যে ইনভেন্টরি আছে ওইটা বাদ যাবে, তার প্রিপেড এক্সপেন্স যেটা আছে ওটা বাদ যাবে, তারপরে কারেন্ট লাইবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ যাবে। এটাই অ্যাসিড টেস্ট রেশিওর সূত্র। তাহলে আমরা কারেন্ট অ্যাসেটগুলি কি উপরে পাইছিলাম না, যেটা ওয়ার্কিং করার মাধ্যমে ওইখান থেকে নিয়ে আসবো, তারপরে ইনভেন্টরি একদম প্রথম ওইটা আছে ওইটা বিয়োগ দিব, তারপর প্রিপেড এক্সপেন্সও বাদ দিব আমরা, কারেন্ট লাইবিলিটিস থাকবে এবং ব্যাংক ওভারড্রাফট যেটা আছে সেটা কি বাদ দিয়ে দিব। তাহলে আমাদের আসে ক্যালকুলেশন করার পরে 0.9:1 চলে আসে। তার পরবর্তীতে বলছে কি ইনভেন্টরি টার্নওভার রেশিও বের করতে। সেটা আরও সোজা। প্রথমে কি করতে হবে? কস্ট অফ গুডস সোল্ড, মানে তোমরা একটা কাজ করবা, কাজটা হলো এই যে সূত্রগুলি এক খাতায় নিবা, তারপরে কি নিজের কৌশলে এগুলি সব আয়ত্ত করে ফেলতে হবে। বিশেষ করে বুঝেই করা যায় এটা। ইনভেন্টরি টার্ন ওভার, তাহলে কস্ট অফ গুডস সোল্ড, তারপরে অ্যাভারেজ ইনভেন্টরি। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ডের বের করার একটা সূত্র আছে, সেটা হলো ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। অবশ্যই আমাদের এটা কী করতে হবে? মুখস্থ রাখতে হবে যে ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। এখন ওপেনিং ইনভেন্টরি আমরা এখানে কোথাও পাইনি, এখানে ওপেনিং কোনো ইনভেন্টরি নাই, এই জন্য আমরা এখানে শূন্য দিয়ে রাখছি। তারপর পারচেস কই? এই যে আমরা নিচে লেখা ছিল পারচেস, পাইছি 4,50,000। হ্যাঁ, তারপর বলছে কি মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি কোথায়? আচ্ছা, ক্লোজিং ইনভেন্টরি, এই ক্লোজিং ইনভেন্টরি পাবো কোথায় তোমরা কি জানো? এটা আমরা বছর শেষের হিসাবগুলি এই ছকে দেওয়া আছে। এই বছর শেষের কি আমরা হিসাব করি কখন? বছর শেষেতে হিসাব করি, অর্থাৎ যে ইনভেন্টরিটা দেওয়া আছে, যেহেতু আমাদের এই ইনভেন্টরিটা বছরের প্রথমে পাইছি না শেষে পাইছি কিছু উল্লেখ নাই, অর্থাৎ এরকম যদি থাকে
তাহলে বুঝে নিব এই ইনভেন্টরিটা ক্লোজিং ইনভেন্টরি এটা কি সমাপনী ইনভেন্টরি, কারণ আমরা 31 তারিখের হিসাবে যে যা আছে হিসাব 31 তারিখের, তাহলে যে ইনভেন্টরি আছে এটাতে কি ক্লোজিং ইনভেন্টরি, তাহলে ক্লোজিং ইনভেন্টরি আমার 2 লক্ষ ছিল, সেটা আমরা এনে বসাই দিলাম, ক্যালকুলেশন করলে 2,50,000 আসে, তাই তো। তারপরে কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম 2,50,000, এভারেজ ইনভেন্টরি কীভাবে বের করবো? আচ্ছা, এখানে এভারেজ ইনভেন্টরি কীভাবে বের করবো? এভারেজ ইনভেন্টরি তো একটাই আছে, তার তো এখানে তো আর কিছু বের করার সুযোগ নাই, তার যা আছে তাই। এভারেজ ইনভেন্টরি 2টা থাকলে তাহলে আমরা বের করতে পারতাম, কিন্তু এখানে আছে কি একটা ইনভেন্টরি, সুতরাং আমাদের ওই সংখ্যাটাই বসায় দিতে হবে। তারপর আমরা কি তো এভারেজ ইনভেন্টরি আমরা অবশ্যই বের করতে পারবো, কারণ এখানে একটাই আছে, ওইটাই আমাদের বসায় দিলে হবে এভারেজ ইনভেন্টরি। এভারেজ ইনভেন্টরি টার্নওভার আসে কত? 1.25 টাইমস। আচ্ছা, পরবর্তীতে কি বলছে? আমরা কারেন্ট শেষ করলাম, এসিড শেষ করলাম, ইনভেন্টরি টার্নওভার শেষ করলাম, এখন অ্যাকাউন্টস রিসিভেবল এবং অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার। আচ্ছা, তাহলে কি বলছে? অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। আচ্ছা, তাহলে আমাদের ক্রেডিট সেলস ভাগ এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আনতে হবে, এগুলি অবশ্যই মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবা, এটা একটু মনে রাখা যে কীভাবে অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ আমরা কারো কাছ থেকে পাবো কীভাবে, যদি বাকিতে বিক্রি করি তাহলে না পাবো। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এই কথাটা যদি বলে তাহলে বুঝবো আমরা যে বাকিতে টাকাটা বাকিতে বিক্রয় করছিলাম সেই জিনিসটা উল্লেখ করতেছে। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল আসে কিভাবে? বাকিতে বিক্রি করলেই তো আসে, সুতরাং সেই বিক্রিটা আমরা উল্লেখ করব, বিক্রয়টা উল্লেখ করব। আর এই অ্যাকাউন্ট রিসিভেবল এটা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলটা চলে আসবে, বুঝতে পারছি? এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলটা চলে আসবে। তাহলে এই যে ক্রেডিট সেলস কোথায় আছে আর এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কোথায় আছে, আমরা একটু পরবর্তী আগের পেজে যাই। তাহলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল আছে কত দেখো, 50,000 টাকা। হ্যাঁ, পাইছি 50,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে 50,000 টাকা। ক্রেডিট সেলস এভারেজ বললে তোমরা তো জানো ভাগ করতে হয়, আসলে আমাদের যদি 2টা থাকতো তাহলে আমরা দেখতে পারতাম, কিন্তু একটা যেহেতু আছে যেটা বলছে মানে একটা অ্যাকাউন্ট রিসিভেবল আছে, অর্থাৎ ওইটাই এভারেজ। হ্যাঁ, অ্যাকাউন্টস রিসিভেবল ওইটাই আমরা বসাই দিব। আর ক্রেডিট সেলস কোনটা? ক্রেডিট সেলস আমরা একটু দেখি, এখানে আমরা পেয়েছিলাম এই যে ডিউরিং দ্য ইয়ার সেলস কত 8 লক্ষ টাকা ছিল, তাই তো। আর কি আমাদের কোথাও সেলস আছে কথা উল্লেখটা? হ্যাঁ, নাই। তাহলে আমরা এখানে কত বসেছি দেখো, এখানে আছে 8 লাখ, তাহলে এইখানে কত বসাইলাম? 8 লাখই তো বসেছি, তাই না? এই যে 8 লাখ। তাহলে কথা হলো কি, ক্রেডিট সেলস ভাগ এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল যদি আমরা ভাগ করি তাহলে আমরা 16 টাইমসটা পাচ্ছি এখানে উত্তরে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার যে রেশিওটা কি, এটা মনে রাখার একটাই কৌশল, কারণ আমরা ক্রেডিট সেলসের মাধ্যমে অ্যাকাউন্ট রিসিভেবল পেয়ে থাকি, অর্থাৎ সেই অ্যাকাউন্ট রিসিভেবলও নিচে উল্লেখ করে দিব আমরা, এটা একটু ইজি হবে, কারণ এটা মনে রাখা সহজ। অ্যাকাউন্টস পেয়েবল একই অবস্থা। অ্যাকাউন্টস পেয়েবল কীভাবে তৈরি হয়? অ্যাকাউন্টস পেয়েবল ওইভাবে তৈরি হয় যে ক্রেডিট অর্থাৎ বাকিতে বিক্রয়ের মাধ্যমে হয়। তাহলে একই জিনিস, এই সূত্রটা সবাই মনে রাখতে পারবে। ক্রেডিট পারচেস আর হলো এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা, ক্রেডিট পারচেস ভাগ এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। এখন আমরা ক্রেডিট পারচেস খুঁজে নিয়ে আসবো আর এভারেজ অ্যাকাউন্টস পেয়েবলও খুঁজে নিয়ে আসবো। আচ্ছা, আসি, দেখো এই যে কোথায় বাকিতে বিক্রয় হয়েছে, এই যে বাকিতে বিক্রয় এখানে আছে। তারপরে অ্যাকাউন্টস পেয়েবল কোথায় আছে? এই যে এটা আছে, অ্যাকাউন্টস পেয়েবল 40,000 টাকা আর এটা আছে 4,50,000 টাকা। তাহলে আমরা সূত্রটা আসি,
কত ক্রেডিট পারচেস এখানে আছে 4,50,000, এই দেখো না, এইখানেও দেখো এই যে পারচেস কত 4,50,000 টাকা পাইছি। তাহলে এখন নিচে লেখা আছে এভারেজ অ্যাকাউন্টস পেবল, এটা কোথায় আছে? দেখো অ্যাকাউন্টস পেবল দেখো ওই যে 40,000 টাকা। তাহলে ওই 40,000 টাকা আমরা এখানে নিয়ে এসেছি। তারপর আমরা যখন ক্যালকুলেশন অর্থাৎ ভাগ করব, তাহলে উত্তর আসবে 11.25 বার, হ্যাঁ 25 টাইমস। আশা করি তোমরা এটা বুঝতে পারবা। আজকে এই পর্যন্ত। আসসালাম।